প্রায় মোর দ্যান 3000 অবৈধ মোবাইল উদ্ধার করেছি বিভিন্ন সময়। মাদক, অর্থ অথবা অবৈধ দ্রব্য সামগ্রী অথবা ডিজিটাল ডিভাইস। এটা বাংলাদেশ জেলে ছিল না, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। টাকার কথায় যদি বলি, ঢাকা জেল থেকে একদিন না, এক সপ্তাহে আমরা লাগাতার অভিযান করে প্রায় 80 লক্ষ টাকার উপর কিন্তু উদ্ধার হয়েছে। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ কারা অধিদপ্তরের সম্মানিত কারা মহাপরিদর্শক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। মিস্টার হোসেন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। কারাগার নিয়ে আপনার অনেক পরিকল্পনা ছিল, যেসব পরিকল্পনা নিয়ে আপনি এগিয়েছিলেন তার বাস্তবায়ন কতটুকু হলো? ধন্যবাদ আপনাকে এবং এনটিভির দর্শকদেরও ধন্যবাদ। বাংলাদেশ জেল ডিপার্টমেন্ট কিছুটা ইমেজ সংকটে ভুগছে এবং সবার ক্ষেত্রে যখন আমার সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের কথা হচ্ছিল অথবা যাদের সাথে বাইরে লোকজনের সাথে আমরা কথা বলছিলাম অথবা সাবেক বন্দী অনেকের সাথে আমার কথা হয়েছে, তাদের একটা ফিলিংস হচ্ছে কারাগার একদম অল থ্রু A to Z করাপ্টেড একটা অর্গানাইজেশন। এরকম আমার টার্গেটটা ছিল যে ওরকম একটা জায়গা থেকে যাতে আমি বাংলাদেশ জেলের ইমেজটাকে উদ্ধার করতে পারি এবং একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ জেলকে স্বচ্ছ এবং স্বচ্ছতার সাথে সেবা প্রদান করবে, এরকম একটা অর্গানাইজেশনের রূপান্তরের একটা পরিকল্পনা আমরা করেছিলাম। দীর্ঘ 2 বছর ধরে আমি এখানে কাজ করছি। আমার দৃষ্টিতে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম, যাতে অনিয়মগুলোকে যাতে কমানো যায়, বন্দি ব্যবস্থাপনায় যাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, কারাগারের ভিতরে যাতে সিস্টেম বিষয়গুলোকে বন্দির আবাসস্থল, খাবার, চিকিৎসা এই বিষয়গুলোকে যাতে আমি অর্ডারলি করতে পারি এবং এইগুলো আমার টার্গেটটা ছিল যে আমরা একটা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে যাতে এগুলোকে করতে পারি, যাতে আমার স্বচ্ছতাটা নিশ্চিত করা যায়। তো আলহামদুলিল্লাহ আমি একটু বলতে পারি আপনাকে, ধীরে ধীরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশ কারাগার আমি বলবো যে স্বচ্ছতার সাথে কাজ করছে। কিছু অভিযোগ আছে, যেহেতু একটা আপনি জানেন যে একটা অনেক বড় অর্গানাইজেশন, যদি জনবলের দিক থেকে না, আমি বলবো যে আমরা কর্মকর্তা কর্মচারী মিলে অ্যারাউন্ড 13,000 প্লাস আমার আছে। বাট আপনি যদি আমার বন্দির সংখ্যা দেখেন, প্রায় আজকে যেমন 93,000 বন্দি আমি ডিল করছি এবং ওভার দ্য ইয়ার আমি যদি বলেন প্রায় 9 থেকে 10 লক্ষ বন্দি আমি হ্যান্ডেল করি সারা বছর ধরে। সো এটার সংখ্যাটা কিন্তু কম না। তো এই বিচারে কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আপনারা যদি একটু যাচাই বাছাই করেন, দেখবেন যে আমরা অতীতের অনেক দুর্নাম আমরা ঘুচিয়ে এনেছি এবং ধীরে ধীরে আরও বেটার হচ্ছে। আপনি বলছিলেন যে 93,000 বন্দি এই মুহূর্তে, এই যে দ্বিগুণের মতো বন্দি, কখনো বেশি, এটা নিয়ে আপনি সামাল দেন কীভাবে? প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি জনবলের সংশ্লিষ্টতা কিন্তু কারাগারের সাথে সারা বছর ব্যাপী থাকে। যখন অতিরিক্ত বন্দি চলে আসে তখন কিন্তু এই স্পেসগুলো আমাদের কমে যায় এবং তখন দেখা যায় আমরা প্রপারলি তাদেরকে যে ফ্যাসিলিটিসগুলো দেওয়ার কথা এটা দিতে পারি না। কারারক্ষীদের উপর একটা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট হয়। যখন অতিরিক্ত বন্দি মানে অতিরিক্ত ডিউটি এবং অতিরিক্ত ডিউটি মানে আমাদের কারারক্ষীদের কিন্তু ছুটি ছাটা বিভিন্ন প্রভিশনসগুলো বন্ধ হয়ে যায়। একইভাবে যদি ভিতরে পরিবেশ বলি, আপনি ধরেন যে কারাগারটা বানিয়েছেন 2,000 জন্য, ওইখানে যদি 6,000 থাকে, ডেফিনেটলি এখানে আপনি যদি টয়লেট থেকে শুরু করে তাদের লিভিং স্পেস শুরু করে মেডিকেল সাপোর্ট থেকে শুরু করে দেখা সাক্ষাৎ, টেলিফোন, এই সবগুলো কিন্তু একটা প্রেশারের মধ্যে পড়ে যায় এবং আমরা ওভাবেই চলছি। আপনাকে বলতে পারি যে আমরা কলাপস করিনি, বাট ডেফিনেটলি আমরা প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাই। যেই বাজেটটা থাকে বাৎসরিক, কিন্তু সে তুলনায় যখন বন্দিটা বেড়ে যায় তখন কি কাটছাট করেই খাওয়াতে হয়? যে আপনি যদি ঢাকা জেলের কথায় ধরেন, যেটা মিথ আছে, ঢাকা জেলের কুক হাউস কখনোই বন্ধ হয় না। মানে দিনের খাবার যখন দুপুরে শেষ হয়, দে স্টার্ট কুকিং রাতের খাবার যখন শেষ হয় তখন কিন্তু তারা সকালে ব্রেকফাস্ট তৈরি করা শুরু করে, রুটি বানানো। আপনি যদি ধরেন 12,000 রুটি বানানো, কী পরিমাণ বিশাল যজ্ঞ আপনি যদি চিন্তা করেন। আর 12,000 লোকের প্রতিদিন 3 বেলা খাবার আমরা খাওয়াচ্ছি। এটা ধরেন একটা বিশাল একটা হোটেল অথবা আপনি যদি মেজবানি টাইপের এরকম একটা সিচুয়েশন পাবেন। সো এটা কিন্তু দিস ইজ দ্য প্রেশার। আমার ডিউটি দিতে হচ্ছে, বন্দি যারা আছে তাদেরকে প্রচুর রান্নাবান্না করতে হচ্ছে, এরকম প্রতিটা সেক্টরে কিন্তু প্রবলেমটা হচ্ছে। বাট মানে খাবার অ্যারেঞ্জমেন্ট অথবা পুষ্টির বিষয়টা কিন্তু আমরা নিশ্চিত করছি। আর কিছুটা স্কেল নিয়ে কিছুটা কমপ্লেইন থাকতে পারে, যে সরকারি বরাদ্দ যেটা আছে, লাইক আমি যে সব মেজর আইটেম যদি বলি, ভাত, ডাল, সবজি, দিজ আর ওকে, আটা, এটাতে কোনো সমস্যা নেই। আমি মনে করি যে স্কেলটা ধরা আছে যেটা সাফিসিয়েন্ট। বাট একটা জায়গায় যে দুর্বলতা আছে প্রোটিন, মানে মাছ অথবা মাংস, এখানে যেমন সরকারি স্কেলটা কম, পুষ্টিবিদদের সাজেশন অনুসারে যে পরিমাণ দেওয়ার কথা ওর থেকে কিছুটা কম আমরা দিতে পারছি বরাদ্দজনিত কারণে। তো এটা যদি ইনক্রিজ করা যায় তাহলে মনে হয় আর খাবার নিয়ে সমস্যা থাকবে না। এখন মাথাপিছু বরাদ্দ কত? 449 গ্রাম চাল,
আপনার সবজি আছে অ্যারাউন্ড 250 গ্রামের মতো, ডাল আছে 230 গ্রামের মতো। সো দিস আর ওকে, মানে এটা নিয়ে সমস্যা নেই। বাট আপনি যদি মাছ মাংস কথা বলেন, এটা আমাদের কারেন্ট বরাদ্দ আইটেম অনুসারে 56 গ্রাম থেকে 60 গ্রাম। সো একবেলা আমরা দিতে পারি, এটা আসলে বেশি না। সো এটা 2 বেলা দেওয়া যায় না। সো একবেলা আমরা মাছ এবং মাংস যেটা থাকে ওটা দিতে পারি, আরেক বেলা আমরা দিতে পারি। আমরা তো একটা কথা প্রায় বলি যে জেলের ভাত খাওয়াবো, মানে বাঙালি, আপনি জানেন যে বাঙালি জীবনে এই শব্দটা আসে। জেলের ভাতটা আসলে কেমন? যদি ওভারঅল রান্নাবান্না এবং সব কিছু মিলিয়ে আমি আপনাকে বলি, যেটা হচ্ছে সবজি, ডাল, ভাত, দিস আর ওকে। অনেক সময় দেখা যায় কোয়ান্টিটি নিয়ে কোনো সমস্যা নেই, অনেক সময় তার স্বাদটা নিয়ে একটা প্রবলেম হয়। বিকজ হচ্ছে বন্দিরা, আমাদের তো ওই বন্দিরাই রান্নাবান্না করেন, বিকজ তাদের সশ্রম কারাদণ্ডের অংশ হিসেবে তারা কুকিং করে। অতি সম্প্রতি একটা পদক্ষেপ নিয়েছি যে তাদেরকে কিছু কুকিংও, যারা এই রান্নাবান্নার সাথে সংশ্লিষ্ট, তাদেরকে ধাপে ধাপে একটু ট্রেনিং করাবো, যাতে যেহেতু আইটেম পরিমাণ ঠিক আছে, এখন যদি স্বাদটা বাড়ানো যায় তাহলে আসলে জেলের ভাতও আমার মনে হয় টেস্টি হবে। রিসেন্টলি দেখা গেল যে জেলখানায় একটা অটোমেটেড মেশিন, রুটি বানানোর মেশিন আপনারা ইন্ট্রোডিউস করেছেন। এটা কোন ভাবনা থেকে? বন্দীদের কমপ্লেন ছিল যে তারা খেতে পারে না, এই রুটিটা খেতে পারে না, খাওয়ার অযোগ্য, অথবা শেখা হয় না ঠিকমতো, সাইজ ঠিকমতো হয় না, এরকম নানা অভিযোগের প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে যে কোনো যদি অটোমেটেড সিস্টেম ডেভেলপ করা যায় তাহলে হয়তো ওই প্রবলেমটা সলভ। ওই ভাবনা থেকেই আমরা এটা এরকম একটা মেশিন সার্চ করছিলাম, যেটা হচ্ছে মানে বন্দীদের যতটুকু অ্যালটমেন্ট আছে ওই ওয়েট ধরে এরকম একটা একদম প্রকৃত সাইজের একটা রুটি বানাতে পারবে, এবং ইকুয়াল টেস্ট অথবা তাদের যাতে কোয়ালিটিটা সেম থাকে। তো ওখান থেকে আমরা ফিজিক্যালি একটা মেশিন চায়নাতে যে আমাদের রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়ে ওইখানে তারা দেখার পর ভেরিফাই করার পরে আমরা ওই মেশিনটা নিয়ে এসেছি, এবং এটা ঘন্টায় প্রায় 1200 থেকে 1500 রুটি আমাদেরকে ডেলিভার করছে। সো এটা 4 ঘন্টার মতো আমাদের রুটি, এবং এটা যদি বন্দীদের যে ফিডব্যাক, এটা সাইজ ঠিক আছে, গরম, যেহেতু মেশিনই শেখা থেকে শুরু করে একদম মানে আটা তৈরি থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত কমপ্লিটলি অটোমেটেড। যেখানে আগে আমার 100 জন লোক কাজ করতো, এখন 5 জন লোক কিন্তু এই কাজটা করতে পারছে। বন্দীদের একটা অনেক কষ্টের কাজ কিন্তু রুটি বানানো, এই কাজটাও কিন্তু তাদের হচ্ছে। প্লাস হচ্ছে আমরা কোয়ালিটি এবং ফুড কোয়ালিটিটাকেও ইমপ্রুভ করতে পেরেছি। তো যে এই কারণে এখন কিন্তু দিস ইজ ওয়ার্কিং ফাইন। এখন প্রবাবলি যেহেতু আমরা একটা মেশিনে কিন্তু কাভার হচ্ছে না, বেসিক্যালি দিস ওয়াজ এ টেস্ট অ্যান্ড ট্রায়াল। এখন আমাদের সেকেন্ড মেশিনটাও ঢাকা কারাগারে চলে আসবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে, এবং আসলে আমি আশা করি যে পুরো ঢাকা সেন্ট্রাল জেলই একটা কোয়ালিটি মানে রুটি আমরা তাদেরকে দিতে পারবো, এবং বন্দীদের কষ্ট অনেক ক্ষেত্রে লাগবে। রুটির সাথে আর কি দিচ্ছেন সকালের নাস্তায়? অনেক সময় হালুয়া থাকে, সুজির হালুয়া, অনেক সময় বেশিরভাগ সময় থাকে ডাল এবং সবজির একটা মিশ্রণ থাকে, তো ওটা দিয়ে ওরা খেতে পারে। আপনি কখনো বন্দীদের খাবার খেয়েছেন, পরীক্ষা করেছেন? আমার অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে কারা মহাপরিদর্শক। আমার কাজ হচ্ছে কিন্তু পরিদর্শন করে করে নিশ্চিত করা যে এই কাজগুলো সঠিক হচ্ছে কিনা। অবশ্যই আমি খেয়েছি, এবং বিভিন্ন জায়গায় আমি কিছু সময় ডিক্লেয়ার দিয়ে গিয়েছি, তখন দেখা যায় বেটার আইটেম পাই। অনেক সময় দেখা যায় আমি যখন ঘোষণা ছাড়া যাই তখন অরিজিনাল জিনিসটা দেখার জন্য অনেক সময় আমরা গিয়েছি, এবং আমি দেখেছি যে ওরা যে জিনিসটা প্রিপেয়ার করে, মানে এটা আসলে যদি শক্ত না হয়ে যায় তাহলে দিস ইজ ফাইন। এই মুহূর্তে 75টা জেল আপনার অধীনে গোটা বাংলাদেশে। ঝুঁকিপূর্ণ কয়টা? নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে আমাদের ঝুঁকি 2-3টা সাইড আছে। একটা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারাল ঝুঁকিপূর্ণ, এটা যদি বলি আমাদের প্রায় 17টা কারাগার আছে, অত্যন্ত পুরাতন ইনফ্রাস্ট্রাকচার, কিছু ব্রিটিশ পিরিয়ডের জেল এখন আমরা মেনটেন করছি। বগুড়াতে একটা ঘটনা ঘটেছে যে বন্দি আপনার আমাদের সেলের দেওয়াল ছাদ ফুটা করে বের হয়ে কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিছু জায়গায় যেগুলো আছে হাই রিস্ক বন্দি ক্ষেত্রে যেটা আছে, ওরকম কি 2-3টা কারাগার আছে আমাদের, যেটা আমরা হাই রিস্ক প্রিজনারদের যেখানে রাখি, ওখানে আমাদের কিছু ডিজিটাইজেশন, অটোমেটেড মেশিন, স্ক্যানার, এগুলো ঘাটতি আছে। এগুলো হলে হয়তো বা ওই কারাগারগুলো সুরক্ষিত হবে। কারাগার মানেই জনগণ মনে করে যে সেখানে একটা মাদক, টাকা ছড়াছড়ির বিষয়। আপনি কতটা সরিয়ে আনতে পেরেছেন? অর্থ অথবা অবৈধ দ্রব্য সামগ্রী অথবা ডিজিটাল ডিভাইস, এটা বাংলাদেশ জেলে ছিল না, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা রিয়েলিটি, অতীতে ছিল, এখনও আছে। বাট আমরা যেটা করছি আসলে, যে আমি যদি 5 অগাস্টের পরের ঘটনাগুলো বলি, লাইক একদিনে টাকার কথাই যদি বলি, ঢাকা জেল থেকে একদিন না, 1 সপ্তাহে আমরা লাগাতার অভিযান করে প্রায় 80 লক্ষ টাকার উপর কিন্তু উদ্ধার হয়েছে। একইভাবে অন্যান্য কারাগারগুলোতে আমরা অভিযান চালিয়ে এই ক্যাশগুলোকে, মানে ক্যাশ ফ্লোটা, কারাগারের ভিতরে টাকা
রাখাটাই কিন্তু অন্যায়ের, মানে অন্যায়ের শুরু কিন্তু ওইখান থেকে। টাকা আছে মানে হি উইল বাই অবৈধ থিংস, মানে সে সবসময় ইলিগাল থিংস টাকা থাকলে করতো। সো টাকার ফ্লোটাকে আমরা বন্ধ করার চেষ্টা করেছি। এখন সিচুয়েশন আমি বিশ্বাস করি যে অনেক ইমপ্রুভ করেছে। অ্যাটলিস্ট আমি মেজর কারাগারগুলোতে বলতে পারি যে টাকাটাকে অলমোস্ট জিরোতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন টাকা না থাকলে তার বিকল্প সিগারেট, অন্য আইটেম দিয়ে এক্সচেঞ্জ পদ্ধতিতে চলে যায়। এই বিষয়গুলোকে ফিক্স করার চেষ্টা করছি। গত 2 বছরে আমার ধারণা যে প্রথম বছরে আমরা প্রায় মোর দ্যান 3000 অবৈধ মোবাইল উদ্ধার করেছি বিভিন্ন সময়। আর তল্লাশির যত বলি, মানে 6 মাসে প্রায় 1000-এর উপরে তল্লাশি অভিযান চালিয়েছি আমরা। তো আউটকাম হয়েছে আমরা প্রায় অনেকগুলো মোবাইল, ডিজিটাল গ্যাজেট এখান থেকে উদ্ধার করতে পেরেছি। এখনও মাঝে মধ্যে 2-1টা উদ্ধার হচ্ছে, একদম জিরোতে যেতে পারিনি। মাদক নিয়ে আসলে আমরা একটা ভয়াবহ একটা চ্যালেঞ্জের মধ্যেই আছি। যেহেতু বাংলাদেশ সোসাইটির বাইরে না কারাগার, এবং যারা আছেন ওরা সোসাইটি থেকে আসেন, এবং কিছু কিছু জায়গা আছে মাদক প্রবণ এলাকা, যেখানে বন্দিরা যেমন মাদক কারাগারে নিয়ে প্রবেশ করেন। একটা গোষ্ঠী আছে যারা আসলে নিজেরা খাওয়ার জন্য বিভিন্নভাবে ছোটোখাটো অল্প কিছু তারা বিভিন্ন পদ্ধতিতে জুতা, স্যান্ডেলের মধ্যে, কাপড়ের মধ্যে নিয়ে ঢোকার চেষ্টা করেন। একইভাবে একটা গ্রুপ আছে যারা আসলে ব্যবসায়ী, তারা কারাগারে মাদক ঢুকানোর চেষ্টা করেন, এবং তারা আরও ভয়াবহভাবে লাইক পেটের মধ্য থেকে আপনার ধরেন 10টা-12টার পুড়িয়ে বানায় পলিথিন দিয়ে, ওইটা গিলে ফেলে কলা দিয়ে, এবং ওইটা কিন্তু আমাদের পক্ষে খুঁজে পাওয়া খুব কঠিন। তো ওরকম কিছু আমরা অনেকগুলো পেয়েছি যারা হচ্ছে বৃহৎ আকারে কারাগারে ঢুকে, বিকজ হচ্ছে চাহিদাটা আছে। বিকজ আপনি যদি দেখেন যে আমার সংখ্যাটা মাদক সংশ্লিষ্ট বন্দির সংখ্যা, আমার 90,000-এর মধ্যে প্রায় 22,000-23,000 বন্দি আছে মাদক সংশ্লিষ্ট অপরাধে, কিন্তু এদের মধ্যে একটা বড় গোষ্ঠী আছে কিন্তু মাদক সেবী অলসো। সো এদেরকে যখন চাহিদাটা আছে তখন, এবং কারাগারের ভিতরে এবং বাইরে যদি দামের পার্থক্য দেখেন, যে আইটেমটা একটা ইয়াবার বড়ি ঢাকা শহরে যদি 300 টাকা হয়, কারাগারের ভিতরে এটা 500 টাকা। সো একটা দামের পার্থক্য আছে, কোনো না কোনোভাবে যাতে ঢুকাতে পারে তাহলে কিন্তু বিগ বিজনেস। সো এই কারণে আসলে আমরা হরেক রকম চ্যালেঞ্জের মধ্যে করে প্যাটের মধ্যে করে নিয়ে আসে, যখন গারদে যায় ওইখান থেকে বিভিন্নভাবে তারা নিয়ে আসে। তো আমরা এটাকে তল্লাশি এবং কিছু ব্যবস্থাপনার মাধ্যমে যারা পেটের মধ্যে নিয়ে আসেন তাদেরকে আমরা কিন্তু সাসপিশিয়াস যারা, তাদেরকে কিন্তু আমদানি ওয়ার্ড যেটা বলে, আসার পরে তাদেরকে সরাসরি ওয়ার্ডে না পাঠিয়ে তাদের স্টেটা 24 ঘন্টার পরিবর্তে 48 ঘন্টা পর, কোনো কোনো ক্ষেত্রে 72 ঘন্টা করেছে, যে সে পেটের মধ্যে থাকলে ওইখানেই তাকে ত্যাগ করতে হবে যাতে ভিতরে না নিয়ে যেতে পারে। সো ওরকম একটা কিছু পদ্ধতি আমরা ডিভাইস আউট করেছি, বাট পুরোপুরি আসলে নির্মূল করতে পারি না। কারণটা হচ্ছে এই মাদকের সাথে আমার কিছু অসাধু কর্মচারীও জড়িত, এবং তারা বিভিন্নভাবে সাপোর্ট করছে এবং নিজেরও অনেক সময় ক্যারি করে। তো এই ক্ষেত্রে আমরা এটার ব্যাপারে জিরো টলারেন্স বলেছি। কেউ যদি আমার জেল ডিপার্টমেন্টে মাদকের সাথে সংশ্লিষ্ট, অথবা তার যদি একটা ইয়াবাও তার কাছে পাওয়া যাচ্ছে, আমরা বলেছি সে জেল ডিপার্টমেন্টে থাকবে না। তো আমরা এটা কিন্তু এনশিওর করছি, যে কারণে এখন একটা আমার মনে হয় যে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে, এবং এটা কিন্তু আমরা গত 2 বছর ধরে কিন্তু এই প্র্যাকটিসটা জারি রেখেছি। মাদক নিয়েছে, সে আর জেল ডিপার্টমেন্টে থাকবে না, কোনো না কোনোভাবে হি উইল বি থ্রোন আউট। এছাড়া আমরা নিজেদের ডোপ টেস্টিং মেশিন আমরা নিজেরা এখন নিজেদের ডোপ টেস্ট করতে পারি। সো আমরা যেখানে সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস অথবা নিজেদের কর্মচারীদের সম্পর্কে তথ্য পাই, তখন আমরা কিন্তু আমাদের টিম পাঠিয়ে তাদেরকে টেস্টিং করি, এবং পজিটিভ পেলে তাকে আবার সিভিল সার্জন অফিস অথবা তাকে পাঠিয়ে আবার রিকনফার্ম করি, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সো দিস ইজ ওয়ার্কিং ফাইন, ইমপ্রুভ করছে। টাকা, মাদক, মোবাইল যেটা বলেন, এগুলো যে ছড়াছড়ি এটা আপনি আসলে এখন পাবেন না, বাট অল্প কিছু নাই যে এটা বলতে পারবো না, বিকজ দিস আর সো ডিফিকাল্ট টু কন্ট্রোল। আমার মেশিনস এবং ইকুইপমেন্ট এবং সক্ষম জনবল যদি ডেভেলপ না করতে পারে, জিরো করা যায়। মাদকটা তো নেয় নানা পন্থায়, মোবাইলগুলো কীভাবে নেয়? এটাও আপনি যদি বলি সারপ্রাইজ হবেন, বডির ভিতরে বায়ু পথে অনেক সময় নিয়ে কিন্তু মোবাইল ঢুকে যাচ্ছে। এছাড়া অনেক সময় দেখা যায় কারাগারগুলো এমন জায়গা যেখানে বাইরে থেকে বল বানিয়ে বলের ভিতরে ঢুকিয়ে পলিথিন পেঁচিয়ে থ্রো করে। তারপর কিছু তো যোগসাজশ থাকেই বন্দির সাথে, অথবা আমার অসাধু কর্মচারীদের সাথে যোগসাজশ মিলিয়েই কিন্তু, এবং অনেক সময় দেখা যায় আমার এমপ্লয়ি যারা আছে তারাও হয়তো অনেক সময় আমার দুর্বলতার সুযোগ নিয়ে, সার্চিংয়ের দুর্বলতার সুযোগ নিয়ে, অথবা কারোর সহযোগিতায় কিন্তু এটাও হয়। সো 3ভাবেই হতে পারে। এবং কিছু অতি চালাক বন্দি আছে, তারা ইভেন তাদের বডিতে পায়ুপথে যেটা বললাম এটা নিয়েও অনেক সময়, বিকজ আপনি যদি আশ্চর্য হবে, মোবাইলের সাইজ কিন্তু 2 ইঞ্চির বেশি না, খুবই ছোট। এবং আমার মনে হয় যে স্পেশালি মনে এগুলো কারাগারের জন্য বানানো হয়, বিকজ এটা বাইরে আপনি পাবেন না। মানে ওই এত ছোট মোবাইল, এত ডিভাইসটা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। তারা ব্যবস্থাপনায় আইনগত একটা পরিবর্তন আনার কথা ভাবছিলেন, এবং পুরো
প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের একটা বিষয় ছিল, সেটা কতদূর এগুলো? জেল শব্দটা আসলে এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইডলি অবসোলিউট, মানে আমি আপনাকে একটু বলতে পারি। সো যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে নামটা পরিবর্তন অত্যন্ত জরুরি। নামটা হচ্ছে একটা বক্স, তারপর ভিতরে আসলে কার্যক্রমের জন্য টেকনিক্যালি আপনার আইন বিধি এটা লাগবে। সো আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম আমাদের মন্ত্রণালয় এটা সক্রিয় বিবেচনাধীন আছে। সরকার পরিবর্তনের কারণে সিস্টেমটা একটু হয়তো ডিলে হয়ে গেছে, বাট এটা চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা কারেকশন সার্ভিসের নাম প্রপোজাল দিয়েছিলাম মন্ত্রণালয় থেকে, তারা বলেছে যে কাস্টডিটাকে অ্যাড করার জন্য। সো মন্ত্রণালয়ের প্রস্তাবনা হচ্ছে কাস্টডি অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ, এরকম একটা খসড়া নাম বিবেচনায় আছে। সরকার এখন চূড়ান্তভাবে যেটা অ্যাপ্রুভ করেন, হয়তো আশা করি যে আগামী কিছুদিনের মধ্যে এই অ্যাপ্রুভালটা আমরা পাবো। এর পরবর্তী ধাপ হিসাবে শুধু নাম পরিবর্তন করলেও তো আমাদের কার্যক্রমেও পরিবর্তন আনতে হবে, কারণ কারেকশনস বললে তো কারেকশনস রিলেটেড ইস্যুগুলো আমাদের আইন বিধিতে আনতে হবে। যেটা বর্তমানে এক্সিস্টিং, যেটা আপনি জানেন যে আমরা জেল কোড, এটা হচ্ছে 1864 সালের জেল কোড, প্রিজনার্স অ্যাক্ট 1900 সালে, প্রিজনস অ্যাক্ট 1894 সালে, মানে 150 বছর 150 বছরের পুরনো আইন। কিছু কিছু পরিবর্তন মানে প্রজ্ঞাপন হয়েছে, বাট অ্যাজ এ হোল জিনিসটা তো পরিবর্তন হয়নি। সো যে কারণে আমরা কারেকশন সার্ভিস অ্যাক্ট 2026 ড্রাফট আকারে অলরেডি তৈরি করেছি। আমরা আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাপোর্ট নিয়েছি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাপোর্ট নিয়েছি, বিভিন্ন বাইরের বিশেষজ্ঞের সহায়তায় এই ড্রাফটটা আমরা রেডি করেছি এবং মন্ত্রণালয়ে সাবমিট করেছি। এটা মন্ত্রণালয়ের বিবেচনায় আছে। এই একটা হলে তখন হয়তো এই সাপোর্টিভ বিধিগুলো নিয়ে আমরা কাজ করছি। তখন হয়তো বা সাপোর্টিভ বিধিগুলো হলে আমরা যে কারেকশনস অথবা যে সংশোধন বিষয়গুলো অনেকগুলো এখানে চলে আসবে। পেরোল, আপনার কমিউনিটি মনিটরিং, কমিউনিটি সার্ভিস, কারেকশন সার্ভিস ইন্ডাস্ট্রিজ, ওপেন জেল, তারপর আপনার জুভিনাইল জেল, আপনার মাদকাসক্ত জেল, এগুলো বিভিন্ন জিনিসপত্র আমরা ওইখানে অ্যাড করেছি। তো এগুলো হলে হয়তো বা যখন ইমপ্লিমেন্ট হবে, আশা করি যে তখন বাংলাদেশ জেলের পুরো কার্যধারাটাই পরিবর্তন হবে এবং বাংলাদেশ জেলের পরিবর্তে তখন সংশোধনাগারে পরিবর্তিত হবে। আপনি 5 আগস্টের পরপর দায়িত্ব নিলেন এবং তারপরেই আপনাকে এত বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হলো যে নরসিংদীতে পুরো একটা কারাগার তছনছ হয়ে গেল, অস্ত্র লুট হয়ে গেল, আসামি জঙ্গিরা পালিয়ে গেল, প্রায় 2000 ছিল এই সংখ্যাটা। এই পলাতক আসামি এখন অবশিষ্ট কতজন বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং কী পরিমাণ অস্ত্র এখনও আপনাদের বেহাত? 2200-র অধিক বন্দী ওই সময় আমাদের থেকে পালিয়ে যেতে পেরেছিল। পরবর্তীতে কিছু বন্দী নিজেরাই সারেন্ডার করেছে, কিছু বন্দী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে এবং ধাপে ধাপে এটা কমে এসছে। বর্তমানে এই সংখ্যাটা 600-র কিছু বেশি এবং এর মধ্যে এই বন্দীগুলো যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আমরা মামলা দায়ের করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত তাদেরকে পুনর্গ্রেপ্তারের চেষ্টা চলেছে। অতি সম্প্রতি কিন্তু একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিন্তু র্যাবের হাতে ধরা পড়ছে। এরকম ছোট ছোট ক্যাপচার শুরুর দিকে যেমন অনেক বেশি ধরা পড়ছিল, এখন কিন্তু আর এটা স্লো হয়ে গেছে। মেবি অবভিয়াস কারণে হয়তো তাদের আইডেন্টিটি অথবা ঠিকানা পরিবর্তন, যে কারণে হয়তোবা কেউ 2-4টা কেস দেশের বাইরে চলে গেছে, এরকম আমরা সংবাদ পাচ্ছি, যে কারণে তাদেরকে ট্রেস আউট করতে পারছে না। বা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরাও কিন্তু প্রতিনিয়ত তাদেরকে সহায়তা করছি, কোনো তথ্য পেলে তাদেরকে সহায়তা করছি। আপনি অস্ত্র গোলা বারুদের কথা বলেন, অনেকগুলো প্রায় 20,000-এর অধিক গোলা বারুদ আমাদের তখন লুট হয়ে গেছিলো। প্রায় 78টা অস্ত্র আমাদেরকে তখন লুট করে নিয়ে গেছিলো। তো এটা অনেকগুলো উদ্ধার হয়েছে। এখন সর্বমোট 28টা অস্ত্র এখনও বাদ আছে। রাফলি অ্যারাউন্ড 10,000-এর মতো অ্যামুনিশন এখনও আমাদের মিসিং আছে। আপনার মনে হয় যে এই নাম পরিবর্তন হলে কার্যক্রমেও পরিবর্তন আসবে, ইমেজে পরিবর্তন আসবে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিকজ আমরা তো শুধু নামে পরিবর্তনের কথা কিন্তু আমরা বলছি না। আমি একটু আগে বিধির পরিবর্তনের কথা, আমরা কিন্তু আইনটা পরিবর্তন, মানে নামটা পরিবর্তনের সাথে সাথে যদি বিধি এবং আমার যদি ওয়ার্কিং মোডালিটিস যদি পরিবর্তন না হয়, তাহলে আসলে তো নাম পরিবর্তন করে আপনি যদি বলেন যে আপনি সংশোধনাগার, আমি সংশোধন রিলেটেড কাজ যদি না করি, তাহলে তো আসলে ইট ইজ মিনিংলেস। সো যে কারণে কিন্তু আমরা পরিপূরক হিসেবে দুইটাকে নিয়েই কাজ করছি। শুধু নাম না, আমাদের আইন এবং বিধিগুলোকে পরিবর্তন করার জন্য উদ্যোগ গ্রহণ করছি এবং আশা করি করব। তখন হলে যেটা হবে যে আমরা বিশ্বাস করি যে ট্রেডিশনাল অথবা ওল্ড এজ আইন দিয়ে পরিচালিত একটা সিস্টেম, এবং আপনি যদি নতুন নতুন ধারাগুলো, বন্দির ব্যবস্থাপনার বিষয়গুলো যদি ফোকাস পায়, তাদেরকে যদি রিহেবিলিটেশন রিলেটেড তাদেরকে যদি কাজগুলো আমরা দিতে পারি, তাদেরকে যদি উৎপাদনমুখী করতে পারি, তাদেরকে রাখার যে বিষয়গুলো আছে, মানবাধিকারগুলো নিশ্চিত করে, তাদের প্রাপ্যতাগুলো নিশ্চিত করে আমরা যদি করতে পারি, তাদেরকে যদি প্রপার ট্রেনিং করতে পারি, তাদের আফটার রিলিজ যদি তাদেরকে কেয়ার করতে পারি। এখন ধরেন আপনি যদি একটা বন্দি আমার কাছে আছে, বিভিন্ন কারণে থাকলো, এরপর কিন্তু রিলিজ করার পরে আমি গেট থেকে ছেড়ে দেওয়ার পরে আমার কিন্তু আর কোনো দায় নেই। এটা মেবি সমাজসেবা অথবা কিছু, বাট মোস্টলি কিন্তু নো ওয়ান ট্র্যাক।
হয়তো আপনি সিরিয়াস কোনো বন্দী হলে অথবা ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে মনিটর করে, বাকি কিন্তু কেউই করছে না। মানে 20-25 বছর সাজা কাটার পর একজন লোক কী করছে, আদৌ সে সমাজে রিহেবিলিটেট হতে পারছে কিনা, পরিবার তাকে অ্যাকসেপ্ট করছে কিনা, এগুলো কিন্তু কেউই মনিটর করছে না। সো আলটিমেটলি যে হয়, অনেক সময় এটা দেখেছি যে অনেক বন্দী কিন্তু কিছুদিন পরে আবার ফেরত চলে আসে, সে আর টিকেই থাকতে পারছে না ওইখানে, তার বাড়ি নাই, তার ফ্যামিলি লস্ট হয়ে গেছে, কেউ তাকে জায়গা দিচ্ছে না, সে আরেকটা ক্রাইম করে কিন্তু সে কারাগারেই, অনেক ক্ষেত্রে কিন্তু 2-4 জন আমি পেয়েছি যে স্যার বাইরে আমি টিকে থাকতে পারছি না, তা কারাগারেই আমার জন্য ভালো। সো এরকমও কিন্তু অ্যাপ্রোচ কিন্তু আছে। সো আমাদের যখন এই নামটা পরিবর্তন হবে, আমার বিধিটা পরিবর্তন, আফটার রিলিজ কেয়ারগুলো কিন্তু এর মধ্যে ইনকর্পোরেটেড থাকবে। তখন হয়তো বা সে সাস্টেইন করার জন্য যে সাপোর্টটা লাগবে, এটা হয়তো কারা ডিপার্টমেন্ট তখন অথবা অন্যান্য সংস্থার সহায়তায় কিন্তু মনিটর করবে এবং অ্যাক্টিভেট করতে পারবে। তা আমি বিশ্বাস করি যে তখন আমাদের যে সংশোধনের প্রক্রিয়াটা চালু হলে তখন কিন্তু আমরা কিন্তু অনেক বেশি বেটার কাজ করতে পারবো, তখন অপরাধ প্রবণতাও কমে যাবে। কিন্তু আপনি দেখেন যে আমাদের অনেক বন্দী আছে, বিশেষ করে মাদক রিলেটেড, অথবা যদি আপনি চাঁদাবাজি, অথবা যদি আপনার যদি কিশোর গ্যাং টাইপের যারা হচ্ছে এরকম ছিনতাই, রাহাজানি, এরকম টাইপের লোক কিন্তু এক একজনের লোকের নামের কিন্তু 5-7টা 10টা 20টা 30টা পর্যন্ত মামলা আছে। মানে সে বাইরে যায়, আবার করে, কিছুদিন পরে আবার চলে আসে। সো এরকম যে প্রবণতাটা তখন যখন এই রিহেবিলিটেটিভ অ্যাপ্রোচে থাকবে, তখন আমি বিশ্বাস করি যে এটা অনেক কমে আসবে। তখন আলটিমেটলি এটার কিন্তু রেজাল্টেন্ট ইফেক্ট পাবে, কারাগারেও বন্দির সংখ্যা কমবে। আপনি যদি অ্যাডভান্স কান্ট্রিগুলো যারা সংখ্যা কমিয়েছে, ইউরোপিয়ান কান্ট্রি অনেকে কিন্তু কারাগার বন্ধ করে দিয়েছে, প্রাইভেটাইজ করে দিয়েছে, বন্দি নাই, তো তারা কিন্তু ওই অ্যাপ্রোচটাই ফলো করেছে। মানে আপনি কারাগারে শুধু ঢুকিয়ে দিলে কিন্তু চলবে না, তাকে যদি আমি যদি কারেকশনের প্রসেসের মধ্যে না ঢুকে, তাহলে সে বের হয়ে আবার একই কাজই করবে। সো আমাদের এই আইন, বিধি এবং নাম পরিবর্তনের মূল উদ্দেশ্য কিন্তু ওই জায়গায় স্ট্রাইক করা। তখন হয়তো আমরা বিশ্বাস করি যে অদূর ভবিষ্যতে কোনো এক সময় আমরা আমাদের সংখ্যাটা, বন্দির সংখ্যাটাও কমিয়ে আনতে পারি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কারা অধিদপ্তরের সম্মানিত কারা প্রধান, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। চেষ্টা করব আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আর একটা বিষয় মনে রাখবেন, যাতে জেলখানায় না যেতে হয়।